স্টুডেন্টস, তোমাদের সাথে আজকে আমি ক্লাস 11-এর গতি ও সূত্রাবলী অর্থাৎ ইউনিট 3 থেকে প্রথম যে অধ্যায় আছে নিউটনের গতিসূত্র এটা আলোচনা করতে শুরু করব। তোমাদের সাথে এর আগেও আমি ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করেছিলাম। তোমরা সেই চ্যাপ্টারটি না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও ভেক্টর চ্যাপ্টার সম্বন্ধে। আর তোমরা আমাকে ফেসবুক আমার যে পেজ আছে সেই পেজেও ফলো করতে চাইলে ফলো করতে পারো, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তাহলে তোমরা সেই ফেসবুক পেজ ফলো করতে পারো, সেখানেও আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমি নিউটনের গতিসূত্র, এই নিউটনের যে গতিসূত্র এই চ্যাপ্টার সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকেই ক্লাস 7-8 থেকে নিউটনের গতিসূত্র পড়ে এসেছো, কিন্তু বুঝতেই পারছো তোমরা যেহেতু ক্লাস 11 তাই তোমাদের সাথে আলোচনাটা এখানে আরও অনেক বিস্তৃত হবে। আমরা প্রথমে এই গতিসূত্র আলোচনার জন্য সর্বপ্রথম দুটো কথার সাথে পরিচিত হব, যা আমরা আগে থেকেই কিন্তু হয়ে আছি। সেটা কি কি? বল এবং ভরবেগ। তোমরা প্রত্যেকেই এই দুটি শব্দের সাথে আগে থেকে পরিচিত। এরা প্রত্যেকেই কিন্তু কি এক একটি ভৌত রাশি। এই ভৌত রাশিগুলোর যদি না ধারণা থাকে তাহলে আমরা কিন্তু নিউটনের গতিসূত্র সম্বন্ধেও ধারণা পরিষ্কার করতে পারবো না। বল কি আমি এখানে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। বল সম্বন্ধে আমরা আগেও জেনেছি, তবুও আরও একবার বলে দিচ্ছি। ধরো আমি এখানে কোনো একটা বস্তু নিলাম, বস্তুটা এখন দেখতে পাচ্ছি স্থির আছে। এবার আমি যদি বাইরে থেকে এখানে বল প্রয়োগ করি, অর্থাৎ ধরো আমি এখানে পেনটা স্থির রেখেছি, এবার আমি যদি বাইরে থেকে একে না সরাতে চেষ্টা করি তাহলে কিন্তু এ আজীবন এই জায়গাতেই স্থির থাকবে। কিন্তু আমি যদি এর উপর আস্তে করে একটু বল প্রয়োগ করি দেখো আঙুলের সাহায্যে, তাহলে দেখো পেনটি কিন্তু সরে যাচ্ছে। যেদিকেই সরায় না কেন আমার বল যেদিকে থাকবে বস্তুটির সরণও দেখো সেই দিকে হচ্ছে। তাহলে বলের ধারণা আমরা কিভাবে পাই? যে যখন কোনো বস্তু স্থির আছে বা গতিশীল আছে, স্থির বস্তুকে গতিশীল করব বা গতিশীল বস্তুকে স্থির করতে চাইলে বাইরে থেকে আমরা যা প্রয়োগ করি সেটাকে বলা হয় কি? বল। আর ভরবেগ কি? বস্তুর মধ্যে এই ভর এবং বেগের সমন্বয়, এই দুজনের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় বস্তুটির মধ্যে তাকে বলা হয় কি? বস্তুর ভরবেগ। এবার এই দুটো সম্বন্ধে আমরা অবগত ছিলাম আগেই, কিন্তু চলো দেখে নিই এই নিউটনের গতিসূত্রে এই দুটো ভৌত রাশি কীভাবে প্রভাব বিস্তার করছে। তোমরা যারা ছাত্রছাত্রী ক্লাস 11-এর প্রত্যেকেই কিন্তু নিউটনের গতিসূত্র সম্বন্ধে আগেই জেনেছ, তবু আরও একবার আমি 3টে গতিসূত্র তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকবে। দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আর তৃতীয় গতিসূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই 3টে সূত্র। এবার চলো আমরা প্রথম সূত্রটা আলোচনা করি। প্রথম সূত্র কি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকবে। প্রথম গতিসূত্র যে নিউটনের গতিসূত্র, সেখান থেকে আমরা দুটো বিষয় সম্বন্ধে জানতে পারি। এক কি? পদার্থের জাড্যতা সম্বন্ধে জানতে পারি, আর 2 বলের সংজ্ঞা। ঠিক আছে, কথাটার সাথে ভালো করে পরিচিত হও। সংজ্ঞা, এখানে কিন্তু বলের পরিমাপ নয়, শুধুমাত্র বল কাকে বলে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। এবার এই পদার্থের জাড্য সম্বন্ধে আমরা আগেই পরিচিত, তবু আরও একবার বলে দিই। ধরো এই পেনটা স্থির হয়ে আছে, তো এ যখন স্থির আছে, যে ধর্মের জন্য পেনটি স্থির আছে
সেটাই হলো এর জাড্য। আবার যদি পেনটা গতিশীল অবস্থায় থাকে তাহলে যে ধর্মের জন্য পেনটি গতিশীল, আমি যতক্ষণ না বল প্রয়োগ করব, অর্থাৎ ধরো এই পেনটা গড়িয়ে পড়ছে খাতার উপর থেকে, আমি যতক্ষণ না বাধা দিচ্ছি, দেখো অর্থাৎ আঙুলটি দিয়ে যতক্ষণ না বাধা দিচ্ছি পেনটি কিন্তু পড়তে থাকছে, অর্থাৎ গতিশীল থাকছে। আবার দেখো ছেড়ে দিলাম, আবার দেখো পেনটা গতিশীল, আবার বাধা দিলাম, আবার পেনটি স্থির হলো। এই যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকছে আর গতিশীল বস্তু তার যে গতিশীল অবস্থা সেটা বজায় রাখার চেষ্টা করছে, তাকেই বলা হয় কি পদার্থের জাড্য। জাড্য কয় প্রকারের হয়ে থাকে? দুই প্রকারের। কি কি? স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কি? আমি দুই ধরনেরই উদাহরণ দিয়েছি প্রথমে, যে পেনটা ধরো স্থির থাকছে, যে ধর্মের জন্য স্থির থাকছে এটা হচ্ছে স্থিতিজাড্য, আর যে ধর্মের জন্য এ গতিশীল থাকার চেষ্টা করছে সেটা হচ্ছে কি এর গতিজাড্য। এই দুই প্রকারের হয়ে থাকে। এরপরে আসছি নির্দেশতন্ত্র নিয়ে। আমরা যে কোনো কিছুই, ধরো ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি যেসব বস্তু আছে তাদেরকে আমরা সবসময় কী করি? ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির ধরে, ঠিক আছে, মানে ভূপৃষ্ঠকে স্থির ধরে আমরা যে কোনো বস্তুর গতি আলোচনা করি, সে স্থির থাকুক বা গতিশীল থাকুক। ভূপৃষ্ঠের উপরে আমরা যখন এই যে নির্দেশ করব যে কোন বস্তু সমবেগে গতিশীল আছে, কি কোনো বস্তু স্থির আছে বা কোনো বস্তু ত্বরণ নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা নির্দেশতন্ত্র ব্যবহার করে থাকি। এবার আমরা যদি খেয়াল করে থাকি, স্থির বা সমবেগে যখন গতিশীল, নির্দেশতন্ত্রে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য থাকে। এবার আমি বলে দিই নির্দেশতন্ত্র কয় প্রকারের। এক হচ্ছে জড়ত্বীয়, দুই অজড়ত্বীয়। জড়ত্বীয় কি? যখন স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রকে আমরা প্রকাশ করে থাকি তখন তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ভালো করে খেয়াল করবে, স্থির বা সমবেগে গতিশীল এই রকম নির্দেশতন্ত্রকে বলা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি? যারা ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্র তাদেরকে বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। পার্থক্যটা বুঝে নাও, স্থির বা সমবেগে থাকা গতিশীল নির্দেশতন্ত্রকে বলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর ত্বরণ সহ গতিশীল যে সকল নির্দেশতন্ত্র তাদের বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দুটো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। ধরো এই পেনটা স্থির আছে, ঠিক আছে, এ নির্দেশ করবে কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র দ্বারা আমরা বোঝাতে পারবো। বা যদি পেনটা সমবেগে চলতে থাকে তখন নির্দেশতন্ত্রটা কি হবে? এই জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই জন্যই কিন্তু বারবার বলা হয়ে থাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো ব্যাখ্যা করা যায়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কিন্তু নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য নয়। এটা তোমরা স্টার দিয়ে অবশ্যই লিখে নেবে। প্রশ্ন আসে যে কোন নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়, সেটা হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কেন? দেখো, ধরো একটা কোনো চলন্ত গাড়ি আছে বা ট্রেন আছে, তার উপরে যে কোনো একটা বল রাখা হলো। এক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি ট্রেন হয়, এ স্থির ছিল, প্রথম অবস্থায় স্থির ছিল, আর এটা বল। এক্ষেত্রে কি হবে? হঠাৎ করে দেখা গেল ট্রেনটা ত্বরণ সহ চলতে শুরু করলো হঠাৎ, তখন বলটা কিন্তু ওই ত্বরণ সহই পিছন দিকে পিছিয়ে যাবে। ট্রেনটা ত্বরণ সহ যে দিকে এগোচ্ছে হঠাৎ করে, বল কিন্তু যে বলটা আমি রেখেছি সেই বলটা দেখা গেল, বা বল বা গোলক যাই বলো না কেন, সে কি হবে? পিছন দিকে ত্বরণ সহ পিছিয়ে গেল বা গড়িয়ে গেল। এক্ষেত্রে দেখো, এই বলটার উপরে আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করছি না, বল বলো বা গোলক বলো, এর উপরে আমি বাইরে থেকে কি কোনো বল প্রয়োগ করলাম না,
শুধুমাত্র কিন্তু ট্রেনটা যখনই ত্বরণ নিয়ে এগোলো সেক্ষেত্রে দেখা গেল বলটা পিছিয়ে গেল, অর্থাৎ বলটা যে ছিল সে স্থির অবস্থা থেকে গতিশীল হলো বাইরের কোনো রূপ ফোর্স বা বল প্রয়োগ করা ছাড়াই। তাহলে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউটনের যে গতিসূত্র, যে বাইরে থেকে বল প্রয়োগ করলে তবেই স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয়, সেটা কিন্তু প্রযুক্ত হলো না। তাহলে এই জন্যই বলা হয়ে থাকে এই যে আমি নির্দেশতন্ত্রটা বললাম এটা কিন্তু একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কেন না, এই নির্দেশতন্ত্রে ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা দেখতে পেলাম কি না, যে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হচ্ছে না। এবার আসছি দ্বিতীয় গতিসূত্রের আলোচনাতে। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? বলের পরিমাপ করতে পারি, যেটা কিন্তু প্রথম গতিসূত্রে আমরা শুধুমাত্র বলের সংজ্ঞা জানতে পেরেছিলাম। তো চলো এখন আলোচনা করে নিই কীভাবে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে বল পরিমাপ করতে পারব। আমরা প্রথমে ধরে নিই একটি m ভরের বস্তু আছে, যে বস্তুর প্রাথমিক বেগ কত? u। তাহলে ভর m, বস্তুটির ভর m, প্রাথমিক বেগ u। এবার বস্তুটি অর্থাৎ এই বস্তু প্রথমে ছিল যার ভর m, বেগ ছিল u, এর উপর এবার একটি t সময় ধরে f পরিমাণ বল প্রয়োগ করলাম। কত সময় ধরে? তাহলে সময়টা দিচ্ছি t, এই সময় ধরে f বল প্রয়োগ করলাম। তাহলে বস্তুটার বেগের কীরূপ পরিবর্তন হবে? ধরে নিলাম বস্তুটার বেগ এইখানে গিয়ে হলো v, ভর কিন্তু একই থাকবে কেননা ভর পরিবর্তনশীল নয়, তাই ভর থাকলো m আর বেগ পরিণত হলো v। এবার এর উপর t সময় ধরে f বল প্রয়োগ করার জন্য ত্বরণ উৎপন্ন হলো a। এক্ষেত্রে কত উৎপন্ন হলো? a। প্রাথমিক বেগ u আর অন্তিম বেগ কত হলো? আমরা দেখলাম t সময় পরে অন্তিম বেগ হলো v। পেয়ে গেলাম আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো: ভর, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময় এবং ত্বরণ। তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ কত হচ্ছে? ভরবেগ সমান আমরা কি জানি? ভর গুণিত বেগ। তাহলে ভরের মান কত? m, আর প্রাথমিক বেগ কত ছিল? u। তাহলে অন্তিম ভরবেগ অর্থাৎ t সময় পরে ভরবেগ কত হলো? ভর একই আছে, বেগ হলো v। তাহলে প্রাথমিক ভরবেগ, অন্তিম ভরবেগ পেয়ে গেলাম। t সময়ে তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? অন্তিম ভরবেগ কত? mv মাইনাস প্রাথমিক ভরবেগ কত? mu হলো। এবার এই ভরবেগের যে পরিবর্তন হলো তার আমি হার বের করব, অর্থাৎ হার মানে কি? সময় দিয়ে ভাগ। বারবার বলেছি ফিজিক্সের ভাষায় হার মানে হলো t দিয়ে ভাগ, অর্থাৎ mv মাইনাস mu বাই t। এটা সমানে কি দেখো? m ইন্টু v মাইনাস u বাই t। যদি v মাইনাস u বাই t হয় আমরা এটাকে কি আকারে লিখতে পারি? a, অর্থাৎ ত্বরণ। কেন বলো তো? a সমান কিন্তু v মাইনাস u বাই t, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকেই তো আমরা ত্বরণ বলি। ভালো করে দেখো, বেগ পরিবর্তন মানে কত? v মাইনাস u। তাহলে বেগ পরিবর্তনের হার মানে t দিয়ে ভাগ, এটা সমানই কিন্তু a। তাহলে আমরা এখানে কি পেলাম? ভরবেগের পরিবর্তনের হার সমান ma পেলাম। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। আমরা দেখো এখানে ভরবেগের পরিবর্তনের হার ma পেয়েছি, তাহলে প্রযুক্ত বল যদি F হয়, F কার সাথে সমানুপাতিক হবে? ভরবেগের পরিবর্তনের হারের সাথে, অর্থাৎ m গুণিত a, এর সাথে সমানুপাতিক। এবার এই সমানুপাতিক চিহ্ন তুললে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, k গুণিত m গুণিত a।
কে অবশ্যই লিখে দেবে, কে কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে কে এমন একটা ধ্রুবক যার একক কিন্তু বলের এককের মানের উপরেই নির্ভর করবে, কেননা বলের যা একক তার উপরে এই কে এর মানটা নির্ভর করে থাকবে। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে একক ভর মানে এম এর মান 1 এবং ত্বরণ যদি একক হয়, তাহলে কি হবে, একক বল উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কে সমান 1 পাচ্ছি, মানে এম সমান 1, এ সমান 1, অর্থাৎ ভর 1 এবং ত্বরণ যদি 1 ধরে নিই, সেক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পরিমাণ এইখানে বলটা উৎপন্ন হবে তাকে বলা হবে একক বল, অর্থাৎ এফ সমান 1। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1 সমান, এইখান থেকে দেখো ওয়ান সমান কে ইন্টু এম এর মান 1, এর মান 1। বস্তুর ভর একক ধরে ত্বরণ একক ধরলে একক বল উৎপন্ন হলো। সেক্ষেত্রে আমরা এইখানে অর্থাৎ এফ সমান কে ইন্টু এম ইন্টু এ থেকে পাচ্ছি, দেখো কি, কে সমান 1। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি 1 নম্বর সমীকরণ লিখি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, দেখো এফ সমান এম ইন্টু এ। কে এর মান যেহেতু 1 পেলাম একক বলের ক্ষেত্রে, এফ সমান এম গুণিত এ, অর্থাৎ বল সমান ভর গুণিত ত্বরণ। এটাকে গতিবিদ্যার আমরা যদি ভিত্তি হিসেবে স্বীকৃতি দিই, তখন বলা হবে কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত সুন্দরভাবে দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে প্রযুক্ত বল আমরা পরিমাপ করতে পারলাম। এটাই আমাদের প্রযুক্ত বলের মান। বলের পরিমাপ যখন করলাম, তাহলে বলের পরিমাপ করার সাথে সাথে আমাদের এককগুলো জেনে নিতে হবে। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, এফপিএস অর্থাৎ ফুট পাউন্ডাল সেকেন্ড পদ্ধতিতে পাউন্ডাল। আর এখানে 1 নিউটন সমান কিন্তু 10⁵ ডাইন। আর বলের মাত্রা কি হবে, মাত্রা আমরা নির্ণয় করতে জানি, আমি এখানে আর দেখালাম না, শুধু লিখে দিলাম। বলের মাত্রা কি হবে, mL(10⁻²)। তোমরা নিজেরা অবশ্যই খাতাতে এটা বের করে নিতে পারো। বল সমান আমরা কি পেলাম, ভর গুণিত ত্বরণ। তাহলে ভর গুণিত ত্বরণ যদি হয়, আমরা ভরের মাত্রা জানি, আর ত্বরণের মাত্রা কি করে পাবো, সময় বাই সময় স্কোয়ার। সেইখান থেকে আমি বের করতে পারবো ত্বরণ সমান কি, সরণ বাই সময়ের স্কোয়ার। তাহলে এম গুণিত সরণ হচ্ছে এল বাই সময় স্কোয়ার মানে টি স্কোয়ার, মানে কত হলো, mL(10⁻²). খুব সহজে আমরা কিন্তু বের করে নিতে পারলাম বলের মাত্রা। আর একটা দেখব কিভাবে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পেয়ে থাকব। আচ্ছা, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম, এফ সমান এম গুণিত এ। আবার এই এ সমান কি পেয়েছি, ভি মাইনাস ইউ বাই টি, এই আকারে আমরা লিখতে পারি। এক্ষেত্রে দেখো ভালো করে, ইউ কি প্রাথমিক বেগ আর ভি হচ্ছে অন্তিম বেগ বস্তুটির। তাহলে এটাকে যদি আমরা সরলীকরণ করি, পাচ্ছি এ ইন্টু টি সমান এম গুণিত ভি মাইনাস ইউ। যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, অর্থাৎ এফ সমান 0 যদি হয়, প্রথম গতিসূত্র কি বলেছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ আমি বাইরে থেকে বল প্রয়োগ করব না, এফ সমান 0 বসাবো, দিয়ে দেখব যে বস্তু স্থির থাকছে কিনা। তাহলে এক্ষেত্রে দেখো এই সমীকরণটা থেকে কি পাচ্ছি, এম ইন্টু ভি মাইনাস ইউ সমান 0 পেলাম। এটা থেকে পাচ্ছি তো, এফ সমান 0 বসালে 0 গুণিত টি সমান 0। এক্ষেত্রে দেখো তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ সমান 0 পেলাম। এবার আমরা কি জানি, বস্তুর ভর কখনোই 0 হতে পারে না।
বস্তুর ভর ধ্রুবক কখনোই কিন্তু শূন্য হতে পারে না, অতএব কি পাচ্ছি ভি মাইনাস ইউ সমান শূন্য পেলাম, অর্থাৎ ভি সমান ইউ। তাহলে কি পাচ্ছি, বাইরে থেকে আমি যখন বল প্রয়োগ না করছি তখন দেখো বস্তুর মধ্যে বেগ যা ছিল প্রাথমিক বেগ, অন্তিম বেগও কিন্তু তাই আছে, অর্থাৎ বস্তু সমবেগে চলছে। তাই তো দেখেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছিল গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। দেখো সমবেগে হয়েছে। এবার বাইরে থেকে আমি কি করছি, যখন বলছি যে বল প্রয়োগ না করছি, এক্ষেত্রে এবার ভালো করে খেয়াল করো, যদি আমি ইউ সমান 0 বসাই, ইউ সমান যদি আমি 0 বসাই, তাহলে এক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা কি পাচ্ছি, ইউ অর্থাৎ 0 মানে বস্তু স্থির। ইউ সমান 0 মানে কি বোঝাচ্ছে, বস্তু স্থির। তখন তাহলে দেখো এটা থেকে আমরা কি পাচ্ছি, ভি সমানও 0 পাচ্ছি, মানে বল প্রয়োগ না করার সময় কিন্তু ইউ 0 হলে অর্থাৎ বস্তু স্থির থাকলে তার অন্তিম বেগও 0 হচ্ছে, মানে বস্তুটি স্থির থাকছে। এটাই কি নিউটনের প্রথম গতিসূত্র। 1 নম্বর এটা, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর দ্বিতীয় ক্ষেত্রটা কি পেলাম, এটা গতিশীল বস্তু সমরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। তাহলে দেখো আমরা নিউটনের এই দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটাও কিন্তু সহজেই প্রমাণ করতে পারলাম। আজ তোমাদের সাথে নিউটনের গতিসূত্র আমি এতটাই আলোচনা করলাম। তোমরা অবশ্যই খাতাতে লিখে এগুলো প্র্যাকটিস করবে। আজকে বড় বড় দুটো পয়েন্ট প্র্যাকটিস করিয়েছি, এফ সমান এমই আর দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের আলোচনা। এর পরের দিন আমি পার্ট 2তে বলের ঘাত, ঘাত বল, বস্তুর ওজন এই সম্পর্কিত আলোচনাতে যাব। আর তোমরা তোমাদের মতবাদ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার ফেসবুক পেজে জানাতে পারো, আমাকে আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়েও আমাকে প্রশ্ন করতে পারো। তবে অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে জানিও।